E2 রিয়াকশনটা আমাদের ঠিক যে SN1 এর মতো E1 ছিল আর E2 এর মতো SN12, ঠিক আছে, মানে আংশিক মিল আছে এদের ভিতরে। তো সে কি মিল দেখো, যে বেটা অপসরণ বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক আর বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং অন্তর্বর্তী অবস্থা সৃষ্টির মাধ্যমে এক ধাপে সম্পন্ন হয়। দেখো E1টা কিন্তু 2 ধাপে সম্পন্ন হতো, বাট E2 রিয়াকশনটা অনলি 1 ধাপে হয়। ঠিক SN2 রিয়াকশনও কিন্তু 1 ধাপে হয়, SN1 আবার 2 ধাপে হয়। E1 রিয়াকশন কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হতো, E2 রিয়াকশন অন্তর্বর্তী অবস্থা সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবা। তো E2 বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে যেহেতু 2টা রাসায়নিক প্রজাতি বিক্রিয়ক এবং বিকারক বা ক্ষারক অংশগ্রহণ করে, তাহলে এর আণবিকতা অবশ্যই 2 হবে, আর এই কারণে একে দ্বি-আণবিক বিক্রিয়া বলে। তো একটা এক্সাম্পল আমরা রেখেছি, দেখো, যেখানে বিক্রিয়ক এবং ক্ষারক 2টায় অংশগ্রহণ করছে, ঠিক আছে। E2 মানে কি, বিক্রিয়ক এবং বিকারক 2জনকে অংশগ্রহণ করতে হবে। তো 2 ব্রোমোপ্রোপেনকে আমরা এখানে সাবস্ট্রেট বা বিক্রিয়ক হিসেবে রেখেছি। 1 2 নম্বর কার্বনে ব্রোমিন থাকায় এবং ওভারঅল এটা 3 কার্বন বিশিষ্ট যৌগ হয়, এর নাম হলো 2 ব্রোমোপ্রোপেন। এবং বিকারক বা ক্ষারক হিসেবে আমরা একটা অ্যালকোহলীয় গ্রুপযুক্ত যৌগ, পটাশিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, এটা ম্যান্ডেটরি বিষয় নয়। তো 2 ব্রোমোপ্রোপেনকে আমরা ক্ষারক সহযোগে উত্তপ্ত করছি। উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, একটা প্রোডাক্ট অ্যালকিন পাওয়া যাবে। তো অ্যালকিন হিসেবে আছে কি, প্রোপিন। ওকে, এই যে বিক্রিয়াটা কি কৌশলে অগ্রসর হয়, E2 অপসারণ কৌশলে অগ্রসর হয়। ওকে, আচ্ছা, তো আমাদের E2 রিয়াকশন কিন্তু মোটামুটি চেনা গেল, যেখানে বিক্রিয়ক এবং বিকারক 2টায় অংশগ্রহণ করছে। তো এখন আমরা চলে যাব আমাদের E2 রিয়াকশনের কৌশলের দিকে। ওকে, দেখো, E2 কৌশল আসলে তোমরা কিভাবে লিখবা সেটা কিন্তু এখানে লেখা আছে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমি তোমাদের এই বিষয়টা ডিরেক্টলি হাতে কলমে দেখাবো যে কিভাবে E2 কৌশলের কৌশল অর্থাৎ E2 রিয়াকশনটা অগ্রসর হয়, ঠিক আছে। তো হ্যান্ড নোট তো জাস্ট এটাই আছে, আমি এখন তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি। যেহেতু E2 রিয়াকশানে বিক্রিয়ক এবং বিকারক 2টায় অংশগ্রহণ করে, তো আমরা ফার্স্টলি একটা বিকারককে নিচ্ছি, যাকে আবার ক্ষারক নামেও ডাকা যায়। তো বিকারক কি করবে, অ্যালকাইল হ্যালাইডকে আক্রমণ করবে, ঠিক আছে। তো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড যৌগ নেই, এই সাইডে থাকবে বিদায়ী গ্রুপ, এই সাইডে থাকলো প্রোটন বা হাইড্রোজেন। তো অ্যালকাইল হ্যালাইডকে সে কীভাবে আক্রমণটা করছে এটা একটু খেয়াল করো। প্রথমে এই বিদায়ী গ্রুপ, আচ্ছা তোমাদের আগে আলফা কার্বন বেটা কার্বন বিষয়টাকে ক্লিয়ার করি। এই অ্যালকাইল হ্যালাইডের বিদায়ী গ্রুপযুক্ত কার্বনটা আলফা কার্বন, তার পরবর্তী কার্বনটা বেটা কার্বন, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনটা অবশ্যই বেটা হাইড্রোজেন হবে। বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেন সবসময় কি হয়, বেটা হাইড্রোজেন হয়। ওকে, তো এই যে তোমার ক্ষারকের অর্থাৎ বিক্রিয়কের এই যে অংশ, ইলেকট্রন যুক্ত অংশ, অ্যাটাক করে বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেনকে। ওকে, ক্ষারক কি করবে, বিক্রিয়ক অণুর বেটা কার্বন থেকে একটা প্রোটনকে সে অপসারিত করতে চাইবে, যে কারণে আক্রমণটা করে। ফলে এই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়, এই বন্ধন বিয়োজিত হয়ে যাবে এবং ইলেকট্রন ঘনত্ব এই বন্ধনে চলে আসবে, ঠিক আছে। ফলে এই বন্ধনে এখন ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাবে, যে কারণে এই পজিশন থেকে একটা বন্ধন বিয়োজিত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ মোট কথা বিদায়ী গ্রুপ এখান থেকে অপসারিত হওয়ার চেষ্টা করবে। এখন এই অবস্থায় একটা মধ্যবর্তী সংক্রমণ অবস্থা গঠিত হবে, যেখানে ক্ষারক বা বিকারক এবং বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেন নিজেদের ভিতরে একটা বন্ধন তৈরির চেষ্টা করবে, যেটাকে আমরা ফার্স্টলি সংক্রমণ অবস্থা দিয়ে প্রকাশ করে নেব। কারণ প্রথমে একটা অন্তর্বর্তী সংক্রমণ অবস্থা তৈরি হয়, তারপর কি হয় দেখো, এই বিকারক কি করে, প্রোটনকে অপসারণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে এই বন্ধনটা বিয়োজিত হতে থাকে, তাই না। তাহলে এই বন্ধনটাকে আমরা বিয়োজিত করছি। ওকে, এরপর কি হয়, এর ইলেকট্রন ঘনত্ব এই বন্ধনে আসায় এই সিঙ্গেল বন্ড তখন কি হতে থাকে, ডাবল বন্ড হতে থাকে। তো সেই ডাবল বন্ডকে আমরা প্রথমে একক বন্ড তো ছিল, সেটাকে আমরা একক বন্ড লিখে নিয়েছি, তারপরে আরও একটা বন্ধন তৈরি হওয়ার চেষ্টা করছে না, যেটাকে আমরা ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করছি, ক্লিয়ার, কার্বন। এরপর কি হয়, এই বিদায়ী গ্রুপ অপসারণ হওয়ার চেষ্টা করে, যেটাকে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করে নিচ্ছি। তো ওভারঅল দেখো আমরা একটা মধ্যবর্তী সংক্রমণ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, যেখানে
এই বেটা হাইড্রোজেন বন্ধন ঘটছে, বেটা হাইড্রোজেন না সরি, ক্ষারক বিকারক এবং বেটা হাইড্রোজেনের ভিতরে বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে লিখি বিকারক এবং বেটা হাইড্রোজেনের ভিতরে কি হচ্ছে, বন্ধন ঘটছে। এটা কিন্তু বন্ধন ঘটছে। আবার বেটা কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে, বেটা কার্বন এবং বেটা হাইড্রোজেনের ভিতরে বন্ধন কি হচ্ছে, ভাঙছে। আবার এই যে আলফা কার্বন এবং বিদায়ী গ্রুপের ভিতরেও বন্ধন ভাঙছে। এটা কিন্তু আমাদের কি হয়, E2 রিয়াকশনের সংক্রমণ, অর্থাৎ যে মধ্যবর্তী ক্ষণস্থায়ী অবস্থাটা ঠিক এইরূপ হয়। এর পরবর্তীতে এই বন্ধনগুলো যখন ভাঙবে, গড়বে, তো কি হচ্ছে দেখো, এই বিকারক এবং বেটা হাইড্রোজেন পরস্পর কিন্তু এই বন্ধনটা কি হয়ে যাচ্ছে, অপসারিত অর্থাৎ বিয়োজিত হয়ে যাচ্ছে, ফলে এই দুইটা অপসারিত হয়ে যাবে। ঠিক আছে, তো ওই দুইটাকে আমরা ডান সাইডে একটু লিখছি। ওকে, তারপর কি হয়, বিদায়ী গ্রুপ অপসারিত হয়ে যায়, কার সাথে, এই কার্বন থেকে সেই বিদায়ী গ্রুপটা অপসারিত হয়ে চলে যায়, যেটাকেও আমরা লিখে নিচ্ছি। ওকে, আমাদের ওভারঅল তাহলে পাওয়া যায় কার্বন কার্বন একক বন্ড ডাবল বন্ড, এই বন্ধন কিন্তু ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এইদিকে দুইটা বন্ড টিকে থাকে, এইদিকে দুইটা বন্ড টিকে থাকে, ওভারঅল যৌগটা পাওয়া যায় অ্যালকিন। আমাদের শেষ, আমাদের E2 রিয়াকশনের কৌশল কিন্তু শেষ। এখন আমি একটু তোমাদের আলোচনা করি। দেখো, এইটা হলো বিকারক, এই যে এইটাকে কিন্তু এই B- এটাকে আমরা বিকারক বা ক্ষারক বলতে পারি। আর এই যে এটা কিন্তু বিক্রিয়ক। ঠিক আছে, এটা হলো বিক্রিয়ক। আমরা জানি E2 রিয়াকশনে বিক্রিয়ক বিকারক দুইটাই অংশগ্রহণ করে। বিক্রিয়ক হিসেবে আছে কি অ্যালকাইল হ্যালাইড, এটা এই পজিশনগুলোতে মূলত মিথাইল গ্রুপ হাইড্রোজেন যে কোনোটা বসতে পারে। ঠিক আছে, তো তার নাম হলো কি অ্যালকাইল হ্যালাইড। এই বিদায়ী গ্রুপ হিসেবে আছে হ্যালোজেন গ্রুপ, যে কারণে আমরা এটাকে অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। আর এইখানে যে অবস্থাটা তৈরি হচ্ছে নাম হলো TS, অর্থাৎ ট্রানজিশন স্টেট, বা বাংলা নাম হলো অন্তর্বর্তী অবস্থা বা মধ্যবর্তী সংক্রমণ অবস্থা। তাহলে দেখো আমাদের এখন এটা কিভাবে এক্সপ্লেন করব। প্রথমে বলবা যে E2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। ওকে, প্রথমে ক্ষারক বিক্রিয়ক অণুর বেটা কার্বন, এটা আলফা কার্বন, এটা বেটা কার্বন, বেটা কার্বন থেকে একটা প্রোটনকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় এবং একই সময়ে আলফা কার্বন থেকে একটা বিদায়ী গ্রুপ অপসারিত হয়ে যায়। ঠিক আছে, ফলে কার্বন কার্বন ডাবল বন্ধন গঠিত হয়। এটা কিভাবে হয়, এই যে বেটা কার্বন, এটা হচ্ছে কি বেটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আলফা কার্বন এবং হ্যালোজেনের মধ্যে বন্ধনটা কি হয়, ভাঙে। এই দুটা বন্ধন কিন্তু ভাঙে, ফলে কার্বন কার্বন ডাবল বন্ধনটা গঠিত হয় অনলি একটা ধাপে, কি তৈরির মাধ্যমে, ট্রানজিশন বা সংক্রমণ অবস্থা তৈরির মাধ্যমে। দেখা যায় এই ট্রান্সমিশন অবস্থায় কি হয়, ক্ষারক এবং বেটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, বেটা হাইড্রোজেন এবং বেটা কার্বন পরমাণুর মধ্যে আলফা কার্বন এবং হ্যালোজেন বা বিদায়ী গ্রুপের মধ্যে আংশিক বন্ধন তৈরি হয়। এই যে ডট ডট চিহ্নগুলোকে আমরা আংশিক বন্ধন দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, আংশিক বন্ধন তৈরি হয়, ফলে কার্বন কার্বন একক বন্ধন তখন কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। দেখেছো, কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে এবং এই sp3 অবস্থা তখন ওভারঅল sp2-তে পরিণত হয়। আর এটাই হলো E2 রিয়াকশনের ক্রিয়া কৌশল। তো বিষয়টা তোমাদের হ্যান্ড নোটের ভিতরে আরও সুন্দর করে এক্সপ্লেন করা আছে, আমি নিজে এটাকে অনেকটা অ্যানালাইসিস করে লিখে রেখেছি। তো তোমরা চাইলে এইভাবে একদম হুবাহু এইভাবে লিখতে পারো। এখান থেকে আসলে যদি তোমরা এইভাবে কোশ্চেনটা লিখতে পারো, আমার মনে হয় না যে এখান থেকে কোনো নাম্বার কাটতে পারবে। ঠিক আছে, তো এটা আমাদের গেল E2 রিয়াকশনের ক্রিয়া কৌশল। এখন আমরা চলে যাব E2 এর স্টিরিও রসায়নে। আচ্ছা, স্টিরিও রসায়নে যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল আলোচনা করি। দেখো, এখানে আমরা 2-ব্রোমোপ্রোপেন যে কিভাবে E2 রিয়াকশনের মাধ্যমে অগ্রসর হচ্ছে এটা দেখানো হয়েছে। ফার্স্ট স্টেপে ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড বা বিকারক দুইটা আয়নে বিভাজিত হয়, যেখান থেকে হাইড্রোক্সিল আয়নটা আমাদের ক্ষারক হিসেবে কাজ করে। কিভাবে, এই হাইড্রোক্সিল আয়ন ক্ষারক হিসেবে বা বিকারক হিসেবে বিক্রিয়ক 2-ব্রোমোপ্রোপেনের বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেনকে আকর্ষণ করে বা অ্যাটাক করে নিয়ে চলে যায়।
তো নিয়ে চলে গিয়ে সে কী করছে দেখো, এইচ ও এইচ দুইটা আংশিক বন্ধন প্রথমে তৈরি করছে, পরবর্তীতে H2 হিসেবে অপসারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখন এই বিকারক বা ক্ষারক হাইড্রোক্সাইল আয়ন বেটা কার্বনে যুক্ত হাইড্রোজেনকে আক্রমণ করছে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি এখান থেকে বৃদ্ধি পাচ্ছে, ফলে এই বন্ধনটা তখন বিয়োজিত হয়ে এই বন্ধনের দিকে চলে আসছে, এর ইলেকট্রন ঘনত্ব তখন এইখানে চলে আসছে, ফলে কার্বন কার্বন একটা আংশিক দ্বিবন্ধন তৈরি করছে, যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ দ্বিবন্ধন তৈরির মাধ্যমে সমাপ্ত হয়। এবং এইখানে যখন ইলেকট্রন ঘনত্বটা চলে আসছে, ফলে কার্বনের দিকে তখন ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাওয়ায় কার্বনের এই বন্ধনটা বিয়োজিত হয়ে যাচ্ছে, যেখানে বিদায়ী গ্রুপ আছে, ঠিক আছে। ফলে কার্বন আর বিদায়ী গ্রুপের মধ্যে একটা আংশিক বন্ধন তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে এখান থেকে বিদায়ী গ্রুপ পরবর্তীতে বিয়োজিত হয়ে চলে যায় এবং আমাদের রিয়াকশনটা সমাপ্ত হয়। তো এই রিয়াকশনটা ফুল কিন্তু আমাদের ওই যে তোমাদের শুরুতে যে আমি ক্রিয়া কৌশল দেখেছি E2 এর ওই টাইপেরই, ঠিক আছে, হুবাহু সেম টু সেম। তো তোমরা যদি কোনো এক্সাম্পল দিয়েও কিন্তু তোমাদের বলতে পারে যে এই এক্সাম্পল বা এই উদাহরণটা, বা বলতে পারে এই বিক্রিয়াটার কৌশল আলোচনা করো, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইভাবে লিখবা, E2 রিয়াকশানের যদি কোনো রিয়াকশান পড়ে তাহলে তোমরা এভাবে দিতে পারো। তো আমরা চলে যাব এখন E2 এর স্টেরিও রসায়নে। ওকে, তো E2 এর স্টেরিও রসায়ন আমি এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে হ্যান্ড নোট আছে তার ভিত্তিতে দেখো, তাহলে এটা বুঝতে খুবই সুবিধা হবে। যদিও E2 এর স্টেরিও রসায়নটা অনেক বড় একটা বিষয়। ফার্স্টলি বলা হচ্ছে E2 অপসারণ বিক্রিয়া একটা স্টেরিও স্পেসিফিক বিক্রিয়া। কেন? কারণ একটি সমঅণু থেকে এখানে একটা মাত্র উৎপাদ পাওয়া যায়, ঠিক আছে। যদি সিস নেওয়া হয় তো সিস পাওয়া যাবে, ট্রান্স নিলে ট্রান্স পাওয়া যাবে, এরকম অবস্থা আর কি। একটা সমঅণু থেকে যখন একটাই উৎপাদ পাওয়া যায় তখন সেটাকে বলা হয় স্টেরিও স্পেসিফিক বিক্রিয়া। কিন্তু আমরা যখন E1 এর ক্ষেত্রে দেখেছিলাম, E1 এর স্টেরিও রসায়নে কিন্তু একটা নয় কি দুইটা পাওয়া যেতে পারে, সিস্টেমস উভয় পাওয়া যাচ্ছিল, যে কারণে আমরা ওটাকে স্টেরিও স্পেসিফিক বলতে পারিনি। কিন্তু E2 একটা স্টেরিও স্পেসিফিক বিক্রিয়া। আচ্ছা, তো E2 সংগঠনের জন্য 5টা পরমাণুর সংক্রমণ অবস্থা একই সমতলে থাকতে হবে। সে 5টা পরমাণু কারা দেখো, ফার্স্টলি ক্ষার, বেটা হাইড্রোজেন, বেটা কার্বন, আলফা কার্বন, বিদায়ী গ্রুপ। আমি তোমাদের একটু দেখাই বিষয়টা। এই যে দেখো, আমরা যখন E2 এর কৌশল নিয়ে এক্সপ্লেন করেছিলাম, ক্ষার ছিল এটা, ক্ষার, বেটা হাইড্রোজেন, বেটা কার্বন, আলফা কার্বন, বিদায়ী গ্রুপ। এই 5টা পরমাণুর সংক্রমণ অবস্থা কিন্তু সব একই সমতল ছিল, একই সমতলে। দেখো ওদেরকে হিসাব করলে কিন্তু এরকম একটা দাগ কল্পনা করা যায়, তার মানে কি একই সমতলে থাকছে সব, ঠিক আছে। এই সমতলে থাকাটা কেন? কারণ আলফা ও বেটা কার্বন হতে যখন বিদায়ী গ্রুপ এবং প্রোটন চলে যায়, তখন যে দুইটা পি অরবিটালের সৃষ্টি হয় তারা পরস্পর সমান্তরালে থাকে। এই সমান্তরালে থাকায় এদের মধ্যে সার্থক অধিক্রমণ ঘটে, ফলে পুরো মাত্রায় পাই বন্ধন গড়ে ওঠে। বিষয়টা আমি তোমাদের আরও দেখাই হাতে কলমে। দেখো, যখন এই 5টা পরমাণু যখন কি থাকবে, সমতলে থাকবে, তো এই সমতলে থাকতে হবে, সমতলে না থাকলে কিন্তু E2 রিয়াকশন হবে না, ঠিক আছে। এই 5টা পরমাণু যখনই সমতলে থাকবে তখনই E2 রিয়াকশনটা সংঘটিত হবে। তো এই 5টা পরমাণু সমতলে থাকলে কেন E2 রিয়াকশন সংঘটিত হবে তার কারণও আছে। তার কারণ হচ্ছে যখন এই আলফা কার্বন থেকে, ঠিক আছে, যখন এই আলফা কার্বন থেকে, সরি আলফা কার্বন হলো এটা, আলফা কার্বন থেকে বিদায়ী গ্রুপ চলে যাবে, বেটা কার্বন থেকে প্রোটন চলে যাবে, যাওয়ার ফলে কি তৈরি হবে, এরকম দুটো পি অরবিটালের সৃষ্টি হবে, ঠিক আছে, এরকম দুটো পি অরবিটালের সৃষ্টি হবে। এই পি অরবিটাল দুই কি হয়, পরস্পর সমান্তরালে থাকে, আর এরা সমান্তরালে থাকাতে এদের মধ্যে একটা সার্থক অধিক্রমণ ঘটবে, ফলে পুরো মাত্রায় পাই বন্ধন করে উঠতে পারবে, ঠিক আছে। এই কারণে E2 রিয়াকশানে এই 5টা পরমাণুকে অবশ্যই সমতলে থাকতে হবে। আর এই যে পাই বন্ধন গঠন, এটা দুইটা উপায়ে হতে পারে। একটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্লেনার, যার গঠনটা ঠিক এইরূপ হয়, অ্যান্টি পেরিপ্লেনার। এটা হলো অ্যান্টি পেরিপ্লেনার, আরেকটা হলো সাইন পেরিপ্লেনার, ঠিক আছে, সাইন পেরিপ্লেনার। ওকে,
এটা হলো অ্যান্টি পেরিপেলিনার। এই দ্বিবন্ধন অর্থাৎ পাই বন্ধনটা অধিক্রমণটা দুইভাবে হতে পারে, একটা হলো অ্যান্টি পেরিপেলিনার আর একটা হলো সাইন পেরিপেলিনার। এই অ্যান্টি পেরিপেলিনারের অপর নাম হলো স্ট্যাগার্ড কনফর্মেশন, অপর নাম না, মানে এটা স্ট্যাগার্ড কনফর্মেশনও থাকে, আর এইটা এক্লিপসড, সাইনটা এক্লিপসড কনফর্মেশনে থাকে। ঠিক আছে, এখন একটা বিষয় খেয়াল করো, এই যে অ্যান্টি, ঠিক আছে, এই যে অ্যান্টি পেরিপেলিনার এর এই স্ট্যাগার্ড কনফর্মেশনকে আবার আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, যেখানে হাইড্রোজেন এবং বিদায়ী গ্রুপটি অনেক দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে, স্ট্যাগার্ড কনফর্মেশনে যুক্ত গ্রুপগুলি কি হয়, দূরে দূরে, হয়তো 60 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রি হতে পারে, অনেক দূরে দূরে অবস্থান করে। আর সাইন পেরিপেলিনারে যে ইক্লিপসড কনফর্মেশন থাকে, এই ইক্লিপসডের গঠনটা ঠিক এইরূপ হয়। ইক্লিপসডে গ্রুপগুলো খুব নিকটে অর্থাৎ প্রায় 0 ডিগ্রিতে অবস্থান করে। ঠিক আছে, এখন এই দুইটা বিষয় দিয়েই আমরা কিন্তু এই যে তোমাদের E2 এর স্টেরিও রসায়ন আলোচনা করতে পারবো। তোমাদের হ্যান্ডনোটে অনেক বড় লেখা আছে, যদি ওইগুলো লিখতে হবে, এখন ওইটা যদি কারোর মনে না থাকে, জাস্ট এই দুইটা চিত্র একটু ফলো করো, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই দুইটা চিত্র ফলো করো। আমি এই দুইটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত এই পাই বন্ধন অধিক্রমণ বা গড়ে ওঠাতে দুই উপায়ে হতে পারে, একটা হলো অ্যান্টি পেরিপেলিনার আর একটা হলো সাইন পেরিপেলিনার। তো অ্যান্টি পেরিপেলিনার আবার কি থাকে, স্ট্যাগার্ড কনফর্মেশনে থাকে, যেটা আমরা দেখে বুঝতে পারছি। ঠিক আছে, আর সাইন পেরিপেলিনারটা ইক্লিপসড কনফর্মেশনে থাকে, যেটা এখানে দেওয়া আছে। এখন দেখো, স্ট্যাগার্ড কনফর্মেশন কি, যেখানে কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলি দূরে দূরে অবস্থান করে, 60 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। তো এই কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলি, এখানে গ্রুপ দেওয়া হয়নি না, কার্বনের সাথে যুক্ত যে গ্রুপগুলি যখন দূরে দূরে অবস্থান করে তখন কি হয়, তখন তাদের ভিতরে বিকর্ষণটা কম হয়। এই বিকর্ষণ কম হয়, এদের স্থিতিশীল, অর্থাৎ এরা কি হয়, এরা অনেক বেশি সুস্থিত হয়। ওকে, এরা অনেক বেশি সুস্থিত হয়। আবার এই যে সাইন পেরিপেলিনারের ইক্লিপসড কনফর্মেশন, এখানে হাইড্রোজেন বিদায়ী গ্রুপ অথবা এই কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলি অনেক নিকটে কাছে অবস্থান করে, যার ফলে এদের বিকর্ষণ অনেক বেশি হয়, ফলে এটি কম সুস্থিত। ঠিক আছে, এটি কম সুস্থিত হয়। দেখো, আমরা জানি কি, এই যে যুক্ত গ্রুপগুলি যদি পরস্পরের নিকটে অবস্থান করে তাহলে তো এরা অনবরত বিকর্ষণ করতে থাকবে, ফলে এটা কম সুস্থিত হবে। অর্থাৎ সাইন পেরিপেলিনারের ইক্লিপসড সাইন পেরিপেলিনারটা কি হয়, কম সুস্থিত হয়, আর অ্যান্টি পেরিপেলিনারটা বেশি সুস্থিত হয়। আবার স্ট্যাগার্ড কনফর্মেশনে এই যুক্ত গ্রুপগুলি পরস্পর দূরে অবস্থান করায় বিকর্ষণ শক্তি কম হয়, স্ট্যাগার্ড ইক্লিপসড অপেক্ষা বেশি সুস্থিত হয়। যেহেতু অ্যান্টি পেরিপেলিনারটা স্ট্যাগার্ড কনফর্মেশনে থাকে, তার ফলে অ্যান্টিও বেশি সুস্থিত হবে। এই কারণে E2 অ্যান্টি কৌশলে অগ্রসর হয়, অর্থাৎ E2-তে অ্যান্টি অপসারণ ঘটে। ঠিক আছে, সিসের তুলনায় অ্যান্টি অপসারণ E2-তে খুব দ্রুত এবং সহজে সংঘটিত হয়। তো এই একটা কারণ কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন এই অ্যান্টি অপসারণে বেটা কার্বন থেকে এটা তো বেটা কার্বন থেকে যখন প্রোটন চলে যায়, ঠিক আছে, ফলে যে মুক্ত ইলেকট্রন জোড় সৃষ্টি হয় তা এই আলফা কার্বনের বিদায়ী গ্রুপের ঠিক পিছন দিক হতে আক্রমণ করে। ঠিক আছে, কিসের মতো, SN2 এর মতো। আমরা জানি SN2-তেও কিন্তু বিদায়ী গ্রুপের ঠিক পিছন দিক থেকে অ্যাটাকটা হয়, ফলে আগত এই যে একটা আগত ইলেকট্রন জোড় তো এখানে আসতে চাইবে, তাই না, একটা আগত ইলেকট্রন জোড় আর বিদায়ী ইলেকট্রন জোড়, এই দুইটা অনেক দূরে দূরে অবস্থান করে, ফলে তাদের বিকর্ষণটাও অনেক কম হয়। এ কারণে অ্যান্টি অবস্থায় অপসারণ সংঘটিত হয়। ঠিক আছে, অ্যান্টি অবস্থায় একমাত্র অপসারণ সংঘটিত হয়, যার কারণ কিন্তু আমরা দুইভাবে এক্সপ্লেন করলাম। একটা হলো কি, একটা হলো অ্যান্টি কনফর্মেশন স্ট্যাগার্ড অ্যান্টি কনফর্মেশন, যা সাইনের ইক্লিপসড অপেক্ষা বেশি সুস্থিত কেন সেটা তো তোমরা বুঝতে পারলে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে যখন অ্যান্টি কনফর্মেশনে যখন তোমার অ্যান্টি পদ্ধতিতে এটা সংঘটিত হয়, তখন এই যে তোমার বেটা কার্বন থেকে প্রোটন চলে যাওয়ায় একটা ইলেকট্রন জোড় সৃষ্টি হয়, সেটা ঠিক আলফা কার্বনের বিদায়ী গ্রুপের পিছন দিক থেকে আক্রমণ করে, কিসের মতো, SN2 এর মতো। আর পিছন দিক থেকে যখন আক্রমণটা হয়, তার ফলে তোমার যে আগত ইলেকট্রন জোড় এবং বিদায়ী ইলেকট্রন জোড় অনেক দূরে দূরে অবস্থান করে, পিছন দিক থেকে অ্যাটাক করে, এরা অনেক দূরে দূরে অবস্থান করে,
ফলে এদের ভিতরে বিকর্ষণ কম হয়, যার কারণে এটা খুব সুস্থির হয়। আর এই কারণে E2 অপসরণ অ্যান্টি পদ্ধতিতে সিসের তুলনায় অনেক দ্রুত এবং সহজে ঘটে যায়। এই যে দেখো, এইটাই কিন্তু আমাদের মূল পয়েন্ট, ঠিক আছে, E2 এর রেস্টিরেশনের মূল পয়েন্ট। আর যেহেতু E2-তে আমরা একমাত্র অ্যান্টি থেকে ট্রান্স পাবো কিন্তু, ঠিক আছে, এটা চলো আমরা হ্যান্ড নোটে দেখি। এই যে আমি যে কথাগুলো বললাম সবগুলো এখানে লেখা আছে, তোমরা শুধু হ্যান্ড নোটটা পড়ে নিবা, আর আমি যে চিত্র অনুযায়ী বসলাম এটা একটু বোঝার চেষ্টা করলে হয়ে যাবে। লেখাগুলো সব সেম টু সেম। আমার এখন যেটা তোমাদের একটু বলতে হবে বিষয়টা, যে এই যে দেখো অ্যান্টি কনফর্মেশনে ক্ষারক কী করছে, যখন প্রোটনে অ্যাটাক করছে, ফলে এখান থেকে যে একটা ইলেকট্রন জোড় আসছে এবং সেটা আলফা কার্বনের বিদায় গ্রুপের দিক থেকে আসছে, বিদায় গ্রুপের পিছন দিক থেকে আসছে, ঠিক আছে, ফলে ইলেকট্রন আগত ইলেকট্রন জোড় এবং চলে যাওয়া ইলেকট্রন তো দুইটা অনেকটা দূরে দূরে অবস্থান করছে, ফলে বিকর্ষণ কম হয়, অ্যান্টি কনফর্মেশন দ্বারা সৃষ্ট উৎপাদ অনেক বেশি সুস্থিত হয়, তাই E2 কৌশল অ্যান্টি অপসরণে সংগঠিত হয়, ঠিক আছে। এখন খুব সিম্পল দেখো, সাইন কনফর্মেশনে যদি এভাবে ঘটানো হতো একটা সিস অ্যালকিন পাওয়া যেত। তো মূলত সাইন কনফর্মেশনটা হয় না কেন, সেটা তো আমি এক্সপ্লেন করলাম। তো এই যে E2-তে অ্যান্টি কনফর্মেশন থেকে অনলি একটা মাত্র প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেটা ট্রান্স। তো যখনই একটা মাত্র উৎপাদ পাওয়া যায় তখনই সেই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টেরিও স্পেসিফিক। একটা সমাণু থেকে একটা উৎপাদ পাওয়া গেলে তাকে অ্যাস্টেরিও স্পেসিফিক বলে। তাহলে আমরা বলতে পারি E2 একটা অ্যাস্টেরিও স্পেসিফিক এবং অ্যান্টি অপসরণের মাধ্যমে ঘটে।